অবশেষে ভারতে একটা ঐক্যের বাতাবরণ ফিরে এলো। পুলওয়ামার পর ঘটেনি, বালাকোটের পর ঘটেনি, প্রশ্ন উঠেছিল ভারত সরকারকে নিয়ে, এমনকি ভারতীয় সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কিন্তু অবশেষে অন্তত আফগানিস্তান প্রসঙ্গে বিরোধীরা সরকারের পাশে দাঁড়ালেন। আজকে সর্বদল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আফগানিস্তানের পরিস্থিতি ব্যাখ্যা করলেন, তারপর সবকটি বিরোধী দল যারা আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন তারা একযোগে জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা প্রশ্নে তারা সরকারের পাশেই রয়েছেন, সরকারের সঙ্গেই রয়েছেন। আর আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এবং ভারত সরকারের তরফে আজকে এই যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে কিন্তু আরও একবার স্পষ্ট করা হলো ভারত সরকারের আফগানিস্তান এবং তালিবান সম্পর্কে মনোভাব। স্পষ্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে আসলে তালিবান জমানাকে কোনোভাবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে না ভারত। তার কারণ বলবো না করেও কূটনৈতিক প্রসঙ্গে, বিদেশ নীতির প্রসঙ্গে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যেখানে দেশের সবকটি অন্য রাজনৈতিক দলকে ব্রিফ করা হচ্ছে আফগানিস্তান সম্পর্কে ভারত সরকারের মনোভাব এবং ভারত সরকার কীভাবে এগোতে চায়, সেখানেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দিলেন যে দোহা চুক্তি মানেনি তালিবানরা। অর্থাৎ যেভাবে আফগানিস্তানের ভিতরে আলোচনা করে সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের কথা বলা হয়েছিল, যে চুক্তিতে সই করেছিল তালিবানরা, যাতে অন্যতম স্বাক্ষরকারী ছিল আমেরিকাও, সেই চুক্তি মানছে না তালিবানরা। অতএব ভারত সরকারও স্বাভাবিকভাবেই তালিবানদের অফিসিয়ালি স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করছে না, করেনি এবং ভবিষ্যতেও করবে না, অন্তত এমন একটা ইঙ্গিত আজকে সর্বদল বৈঠকে দোহা চুক্তির উল্লেখের সূত্রে থেকেই। অনির্বাণের অগ্নিবাণে আজ নিয়েই কথা বলবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, আমার সঙ্গে রয়েছেন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ, এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক কাকলি সেনগুপ্ত। তিনজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে অনির্বাণের অগ্নিবাণের আজকের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ এক, সর্বদলে ঐক্যের ছবি, চীন আর পাকিস্তানকে বার্তা। অগ্নিবাণ দুই, দোহা চুক্তির উল্লেখ আসলে আমেরিকাকেও বার্তা। অগ্নিবাণ তিন, ব্যবসা না সন্ত্রাস বিরোধী লড়াই, কোনটা বেশি জরুরি আফগানিস্তানে? এ নিয়ে কথা বলবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। আমি একেবারে প্রথম কোহিনুর বাবুর কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। কোহিনুর বাবু, অন্তত একটা দিক দিয়ে আজকের দিনটা বেশ ভালো লাগছে। অনেকদিন পর যে পুলওয়ামার পর, বালাকোটের পর বারবার যেভাবে দেশের সরকার বা দেশের সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা, আপনারাও ছিলেন তাদের মধ্যে, অন্তত তেমন কোনো প্রশ্ন, তেমন কোনো সন্দেহ আফগানিস্তান প্রসঙ্গে আপনাদের নেই, আপনারা সবাই একমত। না, আফগানিস্তানে সরাসরি প্রত্যক্ষভাবে পুলওয়ামা বা বালাকোটের যে পার্টিসিপেশন ভারত সরকারের বা সেনার ছিল সেটা নেই। আমাদের এখানে মূল লক্ষ্য আমরা একটা কথাই বলেছি এবং জননেত্রীও বলেছেন যে কিছু জায়গায় ভারতবর্ষ এবং তথা বাংলায়ও যে কিছু মানুষ যারা আফগানিস্তানে এখনও আটকে আছেন ভারতীয়, তাদের নিয়ে আসা ভারতবর্ষে, এইটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এবং এটাকে ভারত সরকারকে খুব নিরাপত্তার সাথে এবং খুব তাড়াতাড়ি, খুব র্যাডিক্যালি এই কাজটা করতে হবে। এটাই আমাদের ডিমান্ড এবং ভারত সরকারের পাশে এই সমস্যা ডিল করার জন্য এবং গোটা বিরোধী দলগুলোও আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসও আছে। বেশ, আমি জগন্নাথবাবুর কাছে যাই। জগন্নাথবাবু, আজকের দিনটা অন্তত আপনাদের কাছে গত কয়েক বছরের মধ্যে বেশ একটা অন্যরকম দিন। বিদেশ নীতি বা সামরিক নীতি প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা দেখেছি একটা দীর্ঘদিনের কনভেনশন আছে দেশে, যে কনভেনশনটা অন্তত বালাকোট এবং পুলওয়ামা কাণ্ডের পর আপনাদের ক্ষেত্রে কাজ করেনি। অর্থাৎ এদেশের বিরোধীরা আপনাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আপনাদের সরকারের বয়ানকে বিশ্বাস করেননি, এমনকি সেনাবাহিনীর বয়ানকে বিশ্বাস করেননি, কিন্তু আজকে আফগানিস্তান প্রসঙ্গে আপনারা সবাইকে পাশে পাচ্ছেন। একদম সত্যি। প্রথমেই ধন্যবাদ জানাই সমস্ত দলকে যে ভারতবর্ষের কালচার, বিভিন্ন সময় আক্রমণ, প্রতি আক্রমণ, চীন আক্রমণ করছে তা নিয়ে দ্বিমত। অতীত ইতিহাস দেখলে বিভিন্ন সময়ে দেখা গেছে ভারতের উপর আক্রমণ হচ্ছে, তখন আক্রমণকারী দেশের পক্ষে কেউ সাফাই গিয়েছে। আর যে সেসব ভুলে আজ যে আফগানিস্তানের ইস্যুতে সমস্ত দল এক জায়গায় এসে সহমত পোষণ করেছে, এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর
বাস্তব পক্ষে কি দাঁড়িয়েছে আজকে যদি বলেন আন্তর্জাতিক স্তরে, আজকে আমেরিকার যে রোল নিয়েছিল আজকে সেখান থেকে পিছিয়ে এসছে, এবং সেটা দোহা চুক্তির মাধ্যমে সে চুক্তি পর্যন্ত লঙ্ঘন হয়েছে। তবুও আজকে আমেরিকা কিছুটা দায় থেকে মুক্তি চাইছে, তারা পাশ কাটিয়ে যাচ্ছে। আমি বলবো বিপজ্জনক অবস্থা। ভারতকে অস্তিত্ব রক্ষা করতে গেলে তালিবানের বিরুদ্ধে লড়াই দিতেই হবে, না হলে তাদের ভবিষ্যৎ অস্তিত্ব বিপন্ন হবে এবং সমস্ত ভারতবাসী কোথায় যাবে তার জায়গা পর্যন্ত পাবে না। কেন এই কথাটা বলছেন সেটা আমি একটু কাকলি সেনগুপ্তের কাছ থেকে বোঝার চেষ্টা করব। জগন্নাথ সরকার বলছেন কাকলি দেবী যে ভারতকে তার অস্তিত্ব রক্ষা করতে গেলে আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে লড়তেই হবে, সাধারণ আফগান জনগণের পক্ষে দাঁড়াতেই হবে। অন্য একটা দেশ সেখানে কারা ক্ষমতায় এলো, কারা ক্ষমতায় থাকলো, কিভাবে ক্ষমতায় এলো, এটা ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে কাকলি দেবী? I think the External Affairs Minister যেটা বলেছেন যে evacuation of all Indians, evacuation of people as safely as possible. আর আরেকটা জিনিস, তালিবান টেক ওভার অফ আফগানিস্তান আমাদের জন্য কূটনৈতিক দিক থেকে বা স্ট্র্যাটেজিক দিক থেকে বা হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এটা খালি মানে আমরা এটা থেকে সরে থাকতে পারবো না। সো উই উইল হ্যাভ টু অলসো টেক আ কল অ্যাজ টু হোয়াট আওয়ার পজিশন উইল বি। ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব আই থিঙ্ক তারা একটা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি করছিল, এবং তারা আফগানিস্তানে যে তালিবান টেক ওভার হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো রকম স্টেটমেন্ট সেরকম করেনি যে whether it's right or wrong or whatever. এখন কিন্তু তারা সবকিছু পুরো কনসেন্ট্রেশন is on safe evacuation of people, এবং সেটাই সর্বদলীয় বৈঠকে আজকেও they have reiterated। আর প্রত্যেকটা দল আপনার কাছে এখানে আমার একটা প্রশ্ন, এই যে তালিবান প্রসঙ্গে ভারত সরকারের আজকের বক্তব্য, আমি ভারত সরকারেরই বক্তব্য ধরছি কারণ বিদেশমন্ত্রী ব্রিফ করেছেন, সুতরাং সেই জায়গা থেকে ধরে নিচ্ছি এটা সরকারি বক্তব্য, এবং সেখানে ভারত সরকারের তরফ থেকে দোহা চুক্তির কথাটা সামনে নিয়ে আসা হলো। অর্থাৎ দোহা চুক্তির অন্তত মূল দুটি কন্ডিশন, এক শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর, এবং দুই সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠন, দুটোর কোনোটাই তালিবানরা মানেনি। এরপরে আর এগোননি বিদেশমন্ত্রী, কিন্তু কার্যত এটাই কি বুঝিয়ে দেওয়া যে তালিবানি শাসনকে কোনোভাবে বৈধতা দেওয়ার পথে হাঁটছে না ভারত? কিছুটা তো নিশ্চয়ই বুঝিয়ে দেয়া, কিন্তু এখনই দে ডোন্ট ওয়ান্ট টু কাম আউট উইথ ক্লিয়ার স্টেটমেন্ট। তার কারণ হচ্ছে এখনো দে আর কনসেন্ট্রেটিং অন সেফ ইভ্যাকুয়েশন। সবাইকে মানে দেশে ফেরাতে হবে যারা এখনো আফগানিস্তানে আছে, এবং তারা কিছু কিছু আফগানিস্তানের মানে সিটিজেনদেরও ইনফ্যাক্ট ভারতবর্ষে আনা হয়েছে যারা আসতে চেয়েছিলেন অ্যাপারেন্টলি। আর এই অল পার্টি মিটিং এ যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে যে আই থিঙ্ক কংগ্রেস থেকে দে টুক আপ দিস ইস্যু যে আফগান ডিপ্লোম্যাটকে ডিপোর্ট করা হয়েছে, তো সেইটা দে টুক অবজেকশন টু ইট, এবং গভর্নমেন্ট এটা স্বীকার করেছেন যে ইট ওয়াজ আ মিস্টেক, ইট উইল নট বি রিপিটেড। তো আজকে যেটা আমরা অল পার্টি মিটিং এ দেখলাম, যেটা অনেক সময় রাজনৈতিক দলেরা পারেন না আমাদের দেশে স্পেশালি, দে কান্ট রাইজ অ্যাবভ পলিটিক্স। ওয়েল থ্যাঙ্কফুলি টুডে they have risen above politics, এবং তারা যেটা দেশের জন্য ভালো সেইটার ব্যাপারে they have come to an united position যে দেশের জন্য যা ভালো সেটার জন্য সবাই একসাথে হওয়ার চেষ্টা করছেন, অন্তত একসাথে থাকার একটা ছবি আমরা আজকে দেখতে পেলাম। আমি কোহিনুর বাবুর কাছে আরো একবার আসবো, আমি কোহিনুর বাবুর কাছে আরেকবার ফিরবো। কোহিনুর বাবু, একটা অন্য প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরছি। বিরোধীদের একাংশ, সবাই না হলেও তারা এই প্রশ্নটা কিন্তু একই সঙ্গে তুলছেন, আমি কিন্তু সমালোচনামূলকভাবে বলছি না, আমি জিজ্ঞাসা করছি এটা। আপনারাও বলেছেন যে আফগানিস্তানে আমাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, সেটার ভবিষ্যৎ কি? এখন কোনোভাবে কি এই হিউজ ইনভেস্টমেন্ট বা বিপুল বিনিয়োগের ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে আপনারা তালিবানদের সঙ্গে কোনো রকমভাবে আলাপ আলোচনার রাস্তায় সরকার হাঁটুক এটা চাইছেন, নাকি অন্য কোনোভাবে এটাকে গ্যারান্টি করার কথা বলছেন? অন্য কোনোভাবে গ্যারান্টি করা সম্ভব এই বিনিয়োগকে? দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো মৌলবাদী শক্তির বিরুদ্ধে, সেটা ভারতবর্ষের হোক, ভারতবর্ষের বাইরে হোক, এবং তালিবানকে আমরা মৌলবাদী শক্তি হিসেবেই কনসিডার করি, আমাদের জিরো টলারেন্স। যেটা মূল কথা, যেটা হিউজ ইনভেস্টমেন্ট আফগানিস্তানে আছে, আফগানিস্তানে একটা প্রগ্রেসিভ গভর্নমেন্টের আশা করেছিল ইউএস ছেড়ে যাওয়ার পর দোহা ট্রিটি অনুযায়ী, এবং সেই প্রগ্রেসিভ গভর্নমেন্ট ওখানে যদি হতো তাহলে ভারতের যে ইনভেস্টমেন্টসগুলো ছিল, এখানে পার্লামেন্ট বানানো থেকে শুরু করে ড্যাম বানানো থেকে শুরু করে, সেই ইনভেস্টমেন্টসগুলো রিস্ক হতো না। আমাদের কাছে কয়েকটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন আছে অনির্বাণদা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশ, এবং সেখানে কিন্তু খুব ফান্ডামেন্টালিস্ট সরকার চলছে না, ফ্রেন্ডলি টু ইন্ডিয়ান গভর্নমেন্ট চলছে। তারা অনেক কিছু পায়, এমনকি তিস্তার জল ফল নিয়ে তো একাধিকবার বিতর্ক হয়েছে, এবং সেখানে
ভারত বাংলার স্বার্থের বিরুদ্ধে কোট আনকোট আর্গুয়েবলি তর্কের খাতিরেই ধরে নিচ্ছি, বাংলার স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন তিস্তার জলটা দিতে। তো বাংলাদেশ আমাদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট এবং ফ্রেন্ডলি কান্ট্রি এবং গভর্নমেন্টও ফ্রেন্ডলি, তারপরেও বাংলাদেশের স্ট্যান্ড নিয়ে কোয়েশ্চেন মার্ক হচ্ছে কেন? এটা কি আমাদের ফরেন পলিসির ব্যর্থতা নয়? আপনি একটু যদি আমি ইন্দিরা গান্ধীর জায়গায় চলে আসি, ডেফিনেটলি ইন্দিরা গান্ধীর কম্প্যারিজন এখানে আনতে চাইছি না, বাট ইন্দিরা গান্ধীর জায়গায় আপনি দেখুন, সেখানেও আফগানিস্তানে ইস্যু ছিল, সেখানে পাকিস্তানকে দুভাগ করার ইস্যু ছিল, সেখানে পাকিস্তান প্রমিনেন্ট ছিল এবং ইউএসএ নিক্সনের মতো একজন ভদ্রলোক যেখানে প্রমিনেন্টলি ইনভলভ ছিলেন এই সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সের মধ্যে, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া ভারতবর্ষ শক্ত শিরদাঁড়া করে দাঁড়িয়েছিল। আজকে বাংলাদেশের মতো দেশ ভারতের বিরুদ্ধে সরাসরি নয় কিন্তু প্রায় বিরুদ্ধে বলছেন যে ধরি মাছ না ছুঁই পানি, জগন্নাথবাবু বলছেন হবে কেন? এটা আমার ফেলিয়ার নয়, আমি এত কিছু করছি, আমি বলছি এটা আমার ফ্রেন্ডলি গভর্নমেন্ট, ওখানে তো মৌলবাদী সরকার নেই এখন, ওখানে তো অনেক প্রগ্রেসিভ গভর্নমেন্ট আছে, তা সত্ত্বেও বাংলাদেশের স্ট্যান্ড এরকম হচ্ছে কেন? এটা তো আমাদের ফরেন, উই আর বিগ ব্রাদার অফ দি সাউথ ইস্ট পলিটিক্স, সাউথ ইস্ট এশিয়াস পলিটিক্স। তাহলে বাংলাদেশের স্ট্যান্ড এরকম, চায়না টায়না ছেড়ে দিন, বাংলাদেশের স্ট্যান্ড এরকম হবে কেন? এটা তো আজকে প্রশ্নের বিষয় ভারতের। আমি জগন্নাথবাবুর কাছে উত্তর নেওয়ার চেষ্টা করি। জগন্নাথবাবু, আপনি বাংলাদেশ প্রসঙ্গে আপনিও বলেছিলেন ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি বাংলাদেশের যে অবস্থান, সেটা কি আমাদের কূটনৈতিক ব্যর্থতা, ভারতের কূটনৈতিক ব্যর্থতা? একদম মোটেই না। গণতান্ত্রিক পরিকাঠামোতে জনগণের মতামতের একটা ব্যাপার আছে। একটা সময় আমরা বাংলাদেশে দেখেছিলাম ওখানকার মানুষরা আওয়াজ দিত, স্লোগান তুলতো, বাংলা হবে আফগান, আমরা হলাম তালিবান। অর্থাৎ ওখানে কিছু ধর্মান্ধ মানুষের সংখ্যা একটা বড় সংখ্যায় আছে, আর সেই কারণে গণতন্ত্রকে এড়িয়ে যেতে পারছে না, সেই কারণে তারা সুবিধাবাদী নীতি নিচ্ছে এবং তারা দেখছে চীন, বিশেষ করে চীন পাকিস্তান একদিকে গেছে, ভবিষ্যৎ কি হবে, এখানে বিদ্রোহ হবে কিনা, অর্থাৎ তারা নিজেদের নীতি তারা নির্ণয় করতে পারছে না মানবতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। এটা যে একটা দিকে সত্যিকারের ন্যায়ের দিকে এগুলো দরকার, দাঁড়ানো দরকার, যেটা বিভিন্ন দল চায়নার ইন্টারফেয়ারেন্স বাংলাদেশে বাড়লো কি করে? গত 10 বছরে জগন্নাথ বাবু চায়নার ইন্টারফেয়ারেন্স ভারতবর্ষে এই লেভেলের বাড়লো কি করে? যে বাংলাদেশ 100% ভারতবর্ষের উপর নির্ভর থাকতো, আজকে চীন বিনিয়োগকারীরা বাংলাদেশে হু করে ঘুরে বেড়াচ্ছে, তাদের চাপে পড়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে কি করে? আমাদের কূটনৈতিক ব্যর্থতাটা না আপনারা আগে সেইটা শুনুন। আমরা কোন সেন্ট্রাল গভর্নমেন্টে ফরেন অ্যাফেয়ার্স চালাইনি, দিকে নিয়ে গেছেন। আজকে পশ্চিম বাংলায় কি অবস্থা হবে সেটা ভাবুন, আপনার বেশ কিছু জেলাতে। আজকে বাংলাদেশের যে অবস্থা, আপনারা যদি তালিবানের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, আগামী দিনে যে মানসিকতায় আজকে নিয়ে গেছেন সেখানে আপনাদের জনমত। আমি জগন্নাথবাবুকে একটু উনি তো সরকারি দলের, কেন্দ্রীয় সরকারি দলের প্রতিনিধি। চায়নার উপর ডিপেন্ডেন্স গত 10 বছরে বাংলাদেশের বাড়লো কি করে? আমি এই জায়গাটাকে একটু ব্রড করছি কহিনুর বাবু, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বাবু একটু ব্রড করছি। আজকের অনির্বাণের অগ্নিবাণের আজকের ব্রহ্মাস্ত্রটা নেই, তাহলে আমার মনে হয় আলোচনা করতে সুবিধা হবে। আজকের ব্রহ্মাস্ত্র, ঘরে আমরা নিশ্চিতভাবে ঐক্যবদ্ধ, আজকের সর্বদল বৈঠকের ছবি সেটাই দেখাচ্ছে, কিন্তু তালিবান মোকাবিলায় আর কেউ কি ভারতের মতো আন্তরিক আমাদের এই উপমহাদেশে? আর কি আমরা কিছুটা হলেও একা, অর্থাৎ ভারত কি বাইরে, দেশের বাইরে কিছুটা হলেও একা এই মুহূর্তে তালিবান মোকাবিলার প্রশ্নে? কোহিনুরবাবু নিশ্চিতভাবে বাংলাদেশের কথা বলেছেন, কিন্তু আমি আর একটু ব্রডলি কোশ্চেনটাকে সামনে রাখতে চাইছি। আর এই মুহূর্তে কয়েকটা ছবি আপনাদেরকে দেখায়, তাহলে সেই ছবিটা দেখানোর পরে বোধহয় এই বিভৎসতার কথা আর একটু বুঝতে সুবিধা হবে। পাঞ্চশিরের কথা, পাঞ্চশির এই মুহূর্তে সবথেকে বেশি রেজিস্ট্যান্স বা সবথেকে বেশি প্রতিরোধ করছে তালিবানদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার সাইটে, বিভিন্ন সাইটে যে ভিডিও প্রকাশ পাচ্ছে তাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাঞ্চশিরের সেই ছবি। এয়ারপোর্টে, আফগানিস্তানে কাবুল এয়ারপোর্টে মহিলারা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, আফগান মহিলারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই ঠেলে ফেলে দেওয়ার ছবি। অর্থাৎ এইটা হচ্ছে মহিলাদের প্রতি তালিবানদের অ্যাকচুয়াল প্রকৃত মনোভাব। আরও একবার দেখুন, কোনো মতে বিমানবন্দরের পাঁচিল টপকানোর চেষ্টা করছিলেন এই মহিলা, তাকে ঠেলে ফেলে দেওয়ার ছবি। এর পাশাপাশি চোখ রাখবো আরেকটা ছবিতে, পাঞ্চশিরের ছবি। পাঞ্চশিরে যেখানে সব থেকে বেশি প্রতিরোধের মুখে পড়েছে তালিবানরা, সেই ছবিতে চোখ রাখবো। পাঞ্চশিরে যেখানে সব থেকে বেশি
প্রতিরোধের মুখে পড়েছে তালিবানরা, যেখানে শুধুমাত্র আমেরিকান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নয় বা তাদের কাছ থেকে লুট করে নেওয়া অস্ত্রশস্ত্র নয়, ব্ল্যাক হক নামক একটি বিশেষ ধরনের কপ্টার, সেটা পর্যন্ত তালিবানরা কবজা করতে পেরেছে। পানশিরের এই প্রতিরোধের ছবিটা, এই ছবিটাই সার্বিক ছবি হয়ে উঠবে কিনা, অর্থাৎ যে ছবি আমরা পানশিরে দেখতে পাচ্ছি সেই ছবি আফগানিস্তান জুড়ে দেখা যাবে, এই মুহূর্তে তেমন বিরাট কোনো সম্ভাবনা না থাকলেও পানশিরের এই প্রতিরোধ কিন্তু আশা জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই তাজিকিস্তান পানশিরের বিদ্রোহীদেরকে তাদের সর্বশক্তি দিয়ে সাহায্য যোগাচ্ছে, অস্ত্র যোগাচ্ছে, রসদ যোগাচ্ছে, জ্বালানি যোগাচ্ছে, কিন্তু পানশিরের এই ছবিটা আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়বার জন্য যে বিপুল পরিমাণে সমর্থন দরকার সাধারণ আফগান জনগণের, সেই সমর্থন কি তারা পাচ্ছেন না। তার কারণ যারা তাদের দেশটা এতদিন বসেছিল তারাই আর এদেশের নাগরিকের হাতে, সাধারণ নাগরিকের হাতে ক্ষমতা থাকুক তার জন্য খুব বেশি আন্তরিক নয়। আর ঠিক এখানেই প্রশ্ন, তালিবান মোকাবিলায় আর কেউ এই উপমহাদেশে ভারতের মতো আন্তরিক কিনা, বা উপমহাদেশের বাইরেও যারা রয়েছে তারাও আর সে আগের আন্তরিকতা বজায় রাখতে পেরেছে কিনা। তালিবান মোকাবিলায় আর কেউ কি ভারতের মতো আন্তরিক? তালিবানদের বিপদটা আসলে ঠিক কোথায়, যেটা বোঝার চেষ্টা করছিলাম, এবং সেই বিপদের কথায় গতকাল চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ দেশের নিরাপত্তার যিনি মূল দায়িত্বে, তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন। বিপিন রাওয়াতের কথা বলছি, কি বলেছিলেন বিপিন রাওয়াত গতকাল, আসুন শুনেন। Only the timelines have changed. So as from the Indian perspective, we were anticipating a Taliban takeover of Afghanistan. We were concerned about how the terrorist activity from Afghanistan could overflow into India, the kind of activities that Taliban is into. All that has happened is that the partners have now changed. It's the same Taliban with different partners. Yes, it is a challenge to security in this region. That side we have to ensure that we are prepared to fight all actions by the terrorist activities. Our nation is committed to ensure that we have a terrorist-free environment in this region, in the manner in which we are dealing with terrorism in our country. And I think if any other support can be forthcoming from the Quad nations in at least identifying the terrorists and getting some intelligence input to fight this global war on terrorism, I think that. চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তালিবানরা বদলায়নি, তালিবানদের সঙ্গী শুধুমাত্র বদলেছে, এবং আফগানিস্তানে তালিবানরা যে ক্ষমতা দখল করতে চলেছে তার খবর এবং আশঙ্কা ভারতের তরফ থেকে ছিল। আর ঠিক এখান থেকেই কোহিনুর মজুমদার কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে প্রশ্নটি করেছেন, যাকে আমি আরেকটু ব্রড করার চেষ্টা করেছি। আমি জগন্নাথবাবু আপনার কাছে আসি, সত্যি কি ভারতের মতো আর কেউ আন্তরিক তালিবান মোকাবিলায় এই মুহূর্তে উপমহাদেশে? বাইরের যে শক্তিগুলো ছিল আমেরিকা সহ, তাদের আন্তরিকতা যে নেই সেটা তো স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু বাকিদের যে এখনো পর্যন্ত আন্তরিক করে তোলা গেল না ভারতের মতো। নেপাল চুপ, বাংলাদেশ আপনিই বলছেন ধরি মাছ না ছুঁই পানি, শ্রীলঙ্কা বিবৃতি দিয়ে দায় সেরেছে, পাকিস্তান তো তালিবানদের বন্ধু এবং তালিবানদের হোম গ্রাউন্ড এক কথায় বলা যেতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতের মতো আন্তরিক আর কেউ আছে? দেখুন, আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক যে মেরুকরণ পুরো পরিবর্তন হচ্ছে। আগে ভারতের ভূমিকা ছিল লেজ ধরা, ধামা ধরা ভাব। এখন ভারত নেতৃত্ব বললেই হয়ে গেল, আপনি বলার সুযোগ পাবেন। আপনি অপোজ করবেন, আগে শেষ করেন। তালিবানের বিরুদ্ধে লড়াই বা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই ভারতই করতে পারবে, এবং ভারতের নেতৃত্ব অন্যান্য দেশ আজকে যারা সুবিধাবাদী ভূমিকা পালন করছে বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে অর্থনৈতিক কারণে, আগামী দিন তারা ভারতের সঙ্গেই আসবে। আজকে ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর সভ্যতা টিকাতে গেলে তালিবানের যে মানসিকতা, আর যে সমস্ত দেশের যদি গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার বজায় রাখতে হয়, ভারতবর্ষের পথকে অনুসরণ করতে বাধ্য। আমার একটা প্রশ্ন জগন্নাথবাবু আপনার কাছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাণটাই প্রায় যেতে বসেছিল এই জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে, এবং সেই বিপদ থেকে রক্ষা করার ক্ষেত্রেও ভারতের একটা ভূমিকা ছিল, এবং এছাড়াও সার্বিকভাবে জঙ্গি মোকাবিলায় বাংলাদেশ এবং ভারত দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছে। আপনারা বারবার শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছেন, আমি দল হিসেবে বিজেপির কথা তো বলবোই, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও বারবার সেই ভূমিকার প্রশংসাই আমরা শুনেছি। কি এমন ঘটলো এবার বাংলাদেশ নির্দিষ্ট অবস্থান নিচ্ছে না বা নিতে পারছে না? কোহিনুরবাবু যে কথাটা বলছেন, গত 10 বছর ধরে একটু একটু করে বাংলাদেশের ভিতরে নিজেদের প্রভাব বাড়িয়েছে চীন,
এই প্রভাব মোকাবিলার ক্ষেত্রে বা এই প্রভাব মোকাবিলার জন্য কূটনৈতিকভাবে যে প্রস্তুতি দরকার ছিল ভারতের, সেটা কি ভারত নিতে কোথাও খামতি রেখেছিল বলে মনে হয়? না, মোটেই না। ভারতের সঙ্গে বাংলাদেশ থাকবে না এটাও তো পদ সেরকম ভাবে কিছু বলেনি। তারা একটু দেখে নিচ্ছে রাজনীতি কোন দিকে গড়ায়, অর্থাৎ শক্তিশালীর পক্ষে মেজরিটি যেদিকে যায় তারা সেই দিকে গড়াবে। আর অ্যাকচুয়াল যে বিষয়টা আছে যে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ স্বাধীন সবার জন্য ভূমি ছিল, যার ফলে ৭১-এর ইন্দা মুজিব চুক্তি হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ সরে গেছে কাদের আমলে, তারা রক্ষা করতে পারেনি। আজকে ভারতবর্ষের পক্ষ থেকে তখন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নেওয়া উচিত ছিল, যে হাজার হাজার সেনাবাহিনীর জীবন দিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ স্বাধীন ধর্মনিরপেক্ষ হয়েছে, সেটা আবার ইসলামিক কান্ট্রিতে পরিণত হলো। আজকে বাংলাদেশের মানুষের মানসিকতা যত দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। আফগানিস্তানের সেই বৌদ্ধ মানসিকতা যে সংঘ শরণম গাচ্ছামি, বৌদ্ধ শরণম গাচ্ছামি, তারা যে তালিবানে পরিণত হয়েছে। বাংলাদেশের মেজর জনগণ তাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে, তারা তালিবানের পক্ষে একটা অংশ যাচ্ছে। আমি কোহিনুর বাবু হাত তুলছেন, কোহিনুর বাবুর কাছে আসি। কোহিনুর বাবু, এটা একদম মানে উনি কোত্থেকে তথ্য পাচ্ছেন আমি জানি না, মানসিকতার কি হচ্ছে কি না হচ্ছে এগুলো দিয়ে কিছু হয় না। বেসিক্যালি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মতো দেশ যারা বিগ ব্রাদারদের প্রতি, তাদের বড় ভাইদের প্রতি ডিপেন্ডেন্ট, এককালে সেটা ভারতবর্ষ ছিল স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে। এবং এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে চাইনিজ যে মার্চেন্ট অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশন, কমার্শিয়াল অর্গানাইজেশনগুলো সেগুলো বাংলাদেশে ঢুকে গেছে। আজকে চীনের আইটেম বাংলাদেশে ভরে গেছে, এদের ইনভেস্টমেন্টস আছে। এই জায়গাটা আমরা ল্যাক করেছি, আমরা কন্ট্রোল করতে পারিনি। দুই, আজকে উনি বলছেন ভারতবর্ষ নাকি তার ফরেন পলিসি কংগ্রেসের আমলে ধামাধারা ছিল ইত্যাদি। কাকলি সেনগুপ্তর কাছে যাব। কাকলি সেনগুপ্ত, আপনার কাছে আমার প্রশ্ন, এতক্ষণ ধরে যে বিতর্কটা আমরা করছি, একদিকে সর্বদলে যে আজকের ঐক্যের ছবিটা, এর পাশাপাশি কিন্তু বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন বিরোধীদের তরফ থেকে আসছে। কূটনৈতিক প্রস্তুতি যথেষ্ট ছিল কিনা ভারতের, এখনো পর্যন্ত রয়েছে কিনা? তালিবান মোকাবিলায় আমরা যে ক্রমশ একা হয়ে পড়ছি উপমহাদেশে সেটা স্পষ্ট। তার জন্য কি সরকারের কূটনৈতিক ব্যর্থতা দায়ী, নাকি এটাও এক ধরনের ভূরাজনৈতিক বাস্তবতা, এর মধ্যে দিয়ে আমাকে বাস করতে হবে? এখন কূটনৈতিক ব্যর্থতা থাকলে আজকে সর্বদলীয় বৈঠকে কিন্তু অপোজিশন পার্টিরা সেটা মেনশন করতেন, সেটা কিন্তু করেনি। হয়তো they have expressed reservations about certain points, কিন্তু with regard to evacuation process বা ভারতবর্ষ পজিশন সম্বন্ধে তারা কিন্তু এটা মানে সর্বদলীয় বৈঠকে we have seen which I said earlier, rare show of unity. আরেকটা জিনিস আপনি একটু আগে বলছিলেন যে কোন দেশ ভারতবর্ষের মতো তালিবানকে মোকাবিলা করতে প্রস্তুত। আই থিঙ্ক চিফ অফ ডিফেন্স স্টাফ কোয়াড নেশনদের কথা বলেছেন। কোয়াড নেশন হচ্ছে ইউএস, অস্ট্রেলিয়া, জাপান আর ভারতবর্ষ। তো এই কোয়াড দেশগুলো কিন্তু কোনো রকম টেরর যদি স্পিল ওভার করে ফ্রম আফগানিস্তান সেটা কিন্তু টলারেট করবে না। হ্যাভিং সেড দ্যাট, আমি একটা জিনিস একটু আপনাদের মনে করাতে চাইবো যে তালিবান টেক ওভারটা কিন্তু কিছু কিছু দেশ এন্ডোর্স করেছে। পাকিস্তান যেমন এন্ডোর্স করেছে, রাশিয়া ডিপ্লোম্যাটিক ওভারচার্স করছে টুয়ার্ডস তালিবান, চায়নাও কিন্তু ফ্রেন্ডলি রিলেশন চাইছে উইথ তালিবান। সন্ত্রাসবাদ মোকাবিলায় এই উপমহাদেশে বাকি দেশগুলির ভূমিকা কখনো কোনোদিন ভারতের মতো ছিল না, এটা অন্তত বুক ঠুকে বলা যায়। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য কোহিনুর মজুমদার, জগন্নাথ সরকার এবং কাকলি সেনগুপ্ত। তালিবান মোকাবিলায় ভারতের ভবিষ্যতের নীতি কী হবে এবং সেই নীতিতে আর যাই হোক না কেন, ঘরের ভিতরে যত সমস্যাই থাক না কেন, বাইরে অন্তত দেশের নিরাপত্তার প্রশ্নে ঠিক আজকের মতো ঐক্যবদ্ধ ছবিটাই ধরা পড়বে, এই আশা রেখে অনির্বাণের অগ্নিবাণের আজকের এই বিতর্ক পর্ব শেষ করছি। এই মুহূর্তে ফিরে এলাম অনির্বাণের অগ্নিবাণে ব্রেকিং নিউজগুলো নিয়ে। যেমনটা বলেছিলাম বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে এই মুহূর্তে সেরা ব্রেকিং খবরগুলো আপনাদেরকে দেখাবো। আফগানিস্তানে কাবুল এয়ারপোর্টের ছবি আপনাদেরকে দেখাবো, কাবুল বিমানবন্দরের ছবি। আফগানিস্তান ছেড়ে প্রাণে বাঁচার তাগিদে একরকম মারণ ছুট আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে, যেখানে প্রাণের তোয়াক্কা না করে শিশু এবং মহিলারা, শিশুদের নিয়ে মহিলারা একসঙ্গে হচ্ছেন, প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কোনোভাবে যদি আফগানিস্তানের বাইরে যাওয়া যায়। এই মুহূর্তে সোশ্যাল সাইটে যে সমস্ত ভিডিও প্রকাশ পাচ্ছে আফগানিস্তানের, তারই একটি দেখতে পাচ্ছেন। আফগানিস্তানে কাবুল এয়ারপোর্টে শিশু করে বা শিশুদের সঙ্গে নিয়ে মহিলাদের ভিড়ের ছবি।
এরপরে যে ছবিতে চোখ রাখবো তা পাঞ্চশিরে যে প্রতিরোধের ছবি, এবং সেই প্রতিরোধের সঙ্গে পাল্টা জুজবার জন্য একের পর এক অস্ত্র জড়ো করছে তালিবানরা। পাঞ্চশিরের বাইরে তালিবানদের বড় জমায়েত এবং অস্ত্রশস্ত্র সহ ভারী আর্মার্ড ভেহিকেল সহ তালিবানদের জমায়েতের ছবি। এই ছবিও সোশ্যাল মিডিয়া সূত্রে আমরা পেয়েছি। দেখতে পাচ্ছেন পাঞ্চশিরে তালিবানদের পাল্টা জমায়েতের ছবি। তালিবানদের বিজয় রথ যেখানে গিয়ে আটকেছে এবং যেখান থেকে পাল্টা প্রতিরোধের সামনে পড়ে পিছু হটতে হয়েছে, নিজেদের যোদ্ধাদের হারাতে হয়েছে তালিবানদের, সেই পাঞ্চশিরে এবার পাল্টা জমায়েত শুরু করছে তালিবানরা। এবং সেই জমায়েতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পাঞ্চশিরের বাইরে তালিবানদের জমায়েতের ছবি, অস্ত্রশস্ত্র বোঝাই গাড়িতে তালিবানরা জমায়েত শুরু করেছে পাঞ্চশিরের বাইরে। আরো একটি ছবি, কিছুক্ষণ আগে কাবুল বিমানবন্দরের কথা বলছিলাম আপনাদেরকে, সেই কাবুল বিমানবন্দরের আরেকটি ছবিতে চোখ রাখবো, মহিলাদের প্রতি তালিবানি বর্বরতার ছবি। দেখুন এই মহিলাকে বিমানবন্দরের পাঁচিলের উপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে এক তালিবান যোদ্ধা। কোনো মতে দেশের বাইরে প্রাণটুকু নিয়ে পালানোর জন্য যারা বিমানবন্দরে জড়ো হয়েছেন এবং যাদের দেশ ছেড়ে চলে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না বলে আন্তর্জাতিক মহলে বারবার কথা দিচ্ছে, জানাচ্ছে তালিবানরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে, আসলে তাদের কাজটা কি তা এই ছবি থেকে স্পষ্ট। বিমানবন্দরের পাঁচিলে কোনো মতে উঠে পড়ায় মহিলাকে ঠেলে ফেলে দিচ্ছে এক তালিবান যোদ্ধা। দেখতে পাচ্ছেন আরো একবার এই ছবিটার দিকে নজর রাখবো। এক তালিবান যোদ্ধা ঠেলে ফেলে দিচ্ছে বিমানবন্দরের পাঁচিলের উপর থেকে এক মহিলাকে, যিনি প্রাণটুকু বাঁচানোর জন্য কোনো মতে কাবুল বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন এবং সেখান থেকে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। যাদের দেশের বাইরে যেতে দিতে কোনোভাবে বাধা দেওয়া হবে না বলে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে বারবার কথা দিয়েছে তালিবানরা, কিন্তু কার্যত মহিলা এবং শিশুদের সঙ্গে ঠিক এই ব্যবহারটাই, এই আচরণটাই করছে তালিবানরা। আন্তর্জাতিক মহলে প্রকাশ্যে যত ভালো কথাই তারা মুখে বলুক না কেন, আর ঠিক এই কারণেই 31শে অগস্টের ডেডলাইন কোনোভাবে তারা বাড়াতে চায় না। তার কারণ আসলে এই ছবিটাই গোটা দেশ জুড়ে কায়েম করতে চায় তালিবানরা। যা ইতিমধ্যেই ক্যামেরার সামনে এসছে তা তো বটেই, ক্যামেরার আড়ালে যা রয়ে গিয়েছে সেটাই আসলে আফগানিস্তানের তালিবানদের প্রকৃত শাসনের ছবি। নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা। সমাদৃতা, তোমার কাছে এক এক করে আসি। একেবারে প্রথমে কাবুল বিমানবন্দরের এই মুহূর্তের ছবিটা, যে ছবিটা আমরা এই মুহূর্তে দেখছিলাম সেই ছবিটা এবং তার সঙ্গে আসল বাস্তবতার ছবিটা, সাধারণ মানুষ এখনো কতটা ভিড় জমাচ্ছেন, কতটা ভিড় রয়েছে বিমানবন্দরে? একদমই অনির্বাণ, আমরা যদি কাবুলের ছবি দেখি, হাতে আর সময় একদম নেই বললে চলে, বড় কম সময়, 31শে আগস্ট অব্দি সময়, এবং তার মধ্যে আফগানি নাগরিকরা তারা চাইছেন দেশ ছেড়ে, মুলুক ছেড়ে যে করে হোক বেরিয়ে যেতে। সেটা কাবুল এয়ারপোর্ট দিয়েই হোক বা স্পেন বলডাক সীমান্ত দিয়েই হোক। আমরা দেখেছি কিভাবে ভিড় আরও বাড়ছে, ভিড় ক্রমশ বাড়ছে, এবং যত রাত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ভিড়ের ছবিটা যেন আরও বেশি বাড়ছে কাবুল বিমানবন্দরে। তুমি যে ছবিগুলো দেখালে সেটা, সেই ছবিগুলো দেখে অবশ্যই যে কথাগুলো মনে হয়, বর্বর তালিবান, এই নৃশংস তালিবানের উপর ভরসা কোনোভাবেই রাখা যায় না। এই মুহূর্তে আমাদের নিউজ রুমে আসা একটি খবর দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, ইতালিয়ান এয়ারফোর্সের ইভ্যাকুয়েশন প্লেন C-130J লক্ষ্য করে তালিবানরা গুলি চালায় টেক অফের সময়। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, কাবুল থেকে টেক অফ করছিল ইতালিয়ান এয়ারফোর্সের প্লেনটি, তখন তালিবানরা প্লেন লক্ষ্য করে গুলি চালায়। কোনো রকমের পাইলট ম্যানেজ করতে পারেন এবং সেটা উড়ান ধরেন, তিনি কোনোভাবে আটকে যাননি। সেই প্লেনে 98 জন আফগান নাগরিক ছিলেন, সাংবাদিকেরা ছিলেন। অর্থাৎ যদি তালিবানি গুলি সত্যি সত্যি সেই প্লেন ক্ষতিগ্রস্ত করতে পারত, যদি ক্র্যাশ ল্যান্ডিং হতো, তাহলে এতগুলো প্রাণ একদম নিমেষে শেষ হয়ে যেত। কোনোভাবেই আফগান নাগরিকদের তারা দেশ ছাড়তে দেবে না, এটা আরও একবার প্রমাণ হয় এই ঘটনার মধ্যে দিয়ে। এবং যে ছবি তুমি দেখালে, মহিলাকে পাঁচিলের ওপর থেকে ঠেলে দেওয়া হচ্ছে, মহিলাদের নাকি তারা যথেষ্ট সম্মান দেবেন, এই হচ্ছে সম্মানের নমুনা। মহিলা তো দূর, মানুষ হিসেবেও তাকে বাঁচার অধিকারটুকু দিতে নারাজ তালিবানেরা। কোনোভাবেই আফগান নাগরিকেরা যাতে দেশ ছেড়ে না যায়, তারা বুঝে গেছে ব্রেন ড্রেন হয়ে গেলে, কোনোভাবে যদি ব্রেন ড্রেন হয়ে যায়, তাহলে তাদের পক্ষে কিন্তু একটা দেশ চালানো যথেষ্ট মুশকিলের হয়ে দাঁড়াবে। একেবারে এই মুহূর্তে আমলা অর্থাৎ ব্যুরোক্র্যাট এবং প্রযুক্তিবিদ টেকনোক্র্যাট, এই দুটি দলের ভীষণ প্রয়োজন। সমাদিতা, তুমি আমার সঙ্গে থাকো, আর একটা ছবিতে চোখ রাখবো, পাঞ্চশিরের ছবি। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলেন যে পাঞ্চশিরে কিভাবে বাইরে জমায়েত করেছে তালিবানরা। এবার তালিবানদের প্রস্তুতিতে পাল্টা প্রতিরোধের জন্য ট্যাঙ্ক পাঞ্চশিরে নর্দার্ন অ্যালায়েন্সের হাতে। অর্থাৎ একদিকে তালিবানরা যখন অস্ত্রশস্ত্র সহ
আর্মার্ড ভেহিকেল অর্থাৎ ভারী সাজোয়া গাড়ি সহ পাঞ্চশিরের বাইরে ক্রমশ জমায়েত বাড়াচ্ছে, তখন এবার ট্যাঙ্ক পেয়ে গেল নর্দার্ন অ্যালায়েন্স। অর্থাৎ পাঞ্চশিরের যুদ্ধ কোনোভাবেই দ্রুত শেষ হচ্ছে না। পাঞ্চশিরের বাইরে নর্দার্ন অ্যালায়েন্সের ট্যাঙ্কের ছবি, অর্থাৎ ট্যাঙ্ক পেয়ে গিয়েছে, সাঁজোয়া গাড়ি পেয়ে গিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। তালিবানরা যত ভারী সংখ্যাতেই, যত বেশি সংখ্যাতেই জমায়েত করুক না কেন পাঞ্চশিরের বাইরে, অন্তত সহজে যে তারা ওয়াক ওভার পাবে না, আরও কঠিন প্রতিরোধের সামনে তাদেরকে পড়তে হবে, তার স্পষ্ট সোশ্যাল সাইটে যে ভিডিও আসছে আমাদের হাতে তার দ্বারা। অর্থাৎ পাঞ্চশিরে নর্দার্ন অ্যালায়েন্সের পাল্টা প্রস্তুতির ছবি। আমি আরও একবার চলে যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে। সমাদৃতা, পাঞ্চশিরে যে প্রতিরোধের ছবিটা আমরা দেখছি, যেমন বলছিলে কাবুল বিমানবন্দরের ছবিটা, দেশ ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি, অন্যদিকে দেশের ভিতরে থেকে দেশটাকে এখনো পর্যন্ত তালিবান মুক্ত করার যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি পাঞ্চশিরের কথা বলছি, নর্দার্ন অ্যালায়েন্সের কথা বলছি, আমরুল্লাহ সালেহ এবং মাসুদের জোটের কথা বলছি। সমাদৃতা। একদমই তাই অনির্বাণ, পাঞ্চশির যে আত্মসমর্পণ কোনোভাবেই করবে না বিনা যুদ্ধে, তা খুব পরিষ্কার করে দিচ্ছে তারা। পাঞ্চশির এমন একটা জায়গা, তুমিও জানো অনির্বাণ, এবং অবশ্য দর্শকেরা এতদিনে অনেকেই জেনে গিয়েছেন 96 থেকে 2001-এও পাঞ্চশিরে কোনোভাবেই দাঁত নখ ফোটাতে পারেনি তালিবানরা। ভৌগোলিক অবস্থানের জন্য তো সুবিধা রয়েছেই, প্লাস মাসুদ এবং আমরুল্লাহ সালেহ যাদের ভূমি, সেটা পাঞ্চশির যাদের নিজস্ব ভূমি, তা আঁকড়ে পড়ে রয়েছেন তারা, এবং সেখানে সাজোয়া গাড়ি যেমন পেয়েছেন, অস্ত্র তারা চেষ্টা করছেন যেখান থেকে পারেন নানান জায়গা থেকে আনার চেষ্টা করছেন, এবং যে করেই হোক না কেন তারা পাঞ্চশিরকে দুর্গের মতো আগলে রেখে দিয়েছেন। তালিবানরা কিন্তু মাঝে মধ্যেই অনেক ভুয়ো ভিডিও ছড়িয়েছে সোশ্যাল সাইটে, তাদের বক্তব্য না আমরা পাঞ্চশির দখল করে নিয়েছি, পাঞ্চশির দখলের পথে প্রায়, এই ধরনের ভুয়ো ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করছে তারা। কিন্তু সেই সব নস্যাৎ করে পাঞ্চশির পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। প্রথম দিন থেকে পাঞ্চশির এমন একটা উপত্যকা, যে উপত্যকা মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, যে উপত্যকা থেকে বাকি সমস্ত লড়াইটাকে কিন্তু নেতৃত্ব দেওয়া হচ্ছে। আমরা দেখেছি একের পর এক বিভিন্ন প্রদেশ যখন তালিবানদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স, তখন কিন্তু এই পাঞ্চশিরই সেখানে নেতৃত্ব দিয়েছে। সেই পাঞ্চশির কিন্তু অটুট রেখেছে এই মাসুদ এবং সালেহ। সমাদৃতা, তোমার কাছে আপাতত আমার শেষ প্রশ্ন, তুমি আজকে একটি ইতালিয়ান বিমানের কথা বলছিলে, এর আগে আমরা অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষকে দেখেছি তাদের দেশের নাগরিকদের বিমানবন্দরে ছুটে না আসার জন্য তারা আবেদন করেছে, কিন্তু নিশ্চিতভাবে নিজের নাগরিকদের দেশে ফেরাতে চায় অস্ট্রেলিয়া। আবুল বিমানবন্দরের যে পরিস্থিতি তা তাদের নাগরিকদের জন্য, অস্ট্রেলিয়ান নাগরিকদের জন্য নিরাপদ নয় বলে অস্ট্রেলিয়া সরকার মনে করছে। আমরা কোয়াড গ্রুপের কথা জানি সমাদৃতা, জাপান এবং অস্ট্রেলিয়া কতটা কমিটেড সন্ত্রাসবাদ মোকাবিলায় সেটাও জানি। এই মুহূর্তে আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য আমেরিকার যতটা উৎসাহ বা ব্যগ্রতা রয়েছে, নিজের নাগরিকদের দেশে ফিরে পাওয়ার জন্য অস্ট্রেলিয়ার ঠিক ততটাই ব্যগ্রতা রয়েছে। কোনোভাবে কাবুল এয়ারপোর্টের ঘটনা কি তালিবানদের সঙ্গে অস্ট্রেলিয়ান সম্পর্কে বেশ কিছুটা ফাটল তৈরি করেছে? একদমই তাই, ফাটল তো তৈরি করেছে, শুধু তাই নয়, তারা জঙ্গি হামলার আশঙ্কা করছেন। শুধুমাত্র যে কাবুল এয়ারপোর্টে যে ধরনের পরিস্থিতি, বারবার তালিবানরা যেভাবে ফায়ারিং করছে, জলকামান দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, তাই নয়, এবং অস্ট্রেলিয়া চিন্তা করছে সেখানে জঙ্গি হামলা হতে পারে। অর্থাৎ তালিবানিরা যে জঙ্গি হামলা করবে সে বিষয়ে অনেকটাই অস্ট্রেলিয়া নিশ্চিত। সম্পর্কে ফাটল তো অবশ্যই তালিবানদের, আমার মনে হয় না বিশ্বজুড়ে কেউ বিশ্বাস করে পাকিস্তান এবং চীন ছাড়া, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ভালো সম্পর্কটা ছিল, যে কোয়াড গ্রুপের কথা তুমি বলছিলে, সেই সম্পর্ক এখন তলানিতে। ইভেন তোমাকে আরও একটা তথ্য দিয়ে রাখি, তুমি অস্ট্রেলিয়ার কথা বলছিলে, পাকিস্তানের কথা, যাকে তালিবানরা নিজেদের দ্বিতীয় ঘর বলছে, সেই পাকিস্তানে এক্সপোর্টার যারা, তারা বলছেন যে কখনোই আফগানিস্তানের সঙ্গে সুগঠিত কোনো সুসম্পর্ক তৈরি করা সম্ভব নয়, বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। পাকিস্তানি যেখানে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে ভরসা পাচ্ছে না, সেখানে অস্ট্রেলিয়া কিভাবে সেই সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে? একেবারেই। সমাদৃতা, আপাতত তোমাকে ধন্যবাদ। নিউজরুম থেকে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা আমার সঙ্গে ছিলেন। আপনাদেরকে আরও একবার পাঞ্চশিরে সেই ট্যাঙ্কের ছবিটা দেখাই, যে ট্যাঙ্কের ছবিটা আসলে এই মুহূর্তে তালিবানের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিরোধের সঙ্গে প্রতীকী হয়ে গিয়েছে। সোশ্যাল সাইটে যে সমস্ত ছবি আসছে তার মধ্যেই এই ছবিটি নতুন করে প্রকাশ পেয়েছে। তালিবানদের মোকাবিলায় পাঞ্চশিরে এবার ট্যাঙ্ক পেয়ে গিয়েছে হাতে নর্দার্ন অ্যালায়েন্স, অর্থাৎ মাসুদ এবং সালের যৌথ বাহিনী, এবং
সেই ট্যাঙ্কের ভরসাতেই কিন্তু পাল্টা তালিবানদের প্রতিরোধ গড়ে তুলছে নতুন করে নর্দার্ন অ্যালায়েন্স। এই ছবিটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রমাণ, সবথেকে বড় প্রতীকী ছবি, যা দেখাচ্ছে যে আসলে আফগানিস্তানের সবটা এখনো কবজা করে উঠতে পারেনি তালিবানরা, এবং সবটা কবজা করার পক্ষে তাদের সামনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে পাঞ্চশির। চোখ রাখবো এই মুহূর্তে পরবর্তী ব্রেকিং নিউজে। ফের একবার নির্বাচন কমিশনের দরজায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। লক্ষ্য একটাই, দ্রুত উপনির্বাচন করাতে হবে। কোভিড কমেছে, রাজ্যে উপনির্বাচন সম্ভব, এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমার সঙ্গে রেনেসা। রেনেসা, তৃণমূল কংগ্রেসের আরও একটি দরবার নির্বাচন কমিশনের কাছে, কিন্তু কতটা সফল বা নিষ্ফল সে সম্পর্কে কিছু বোঝা যাচ্ছে কি? অনেকক্ষণ সেটা বোধহয় এখনই সম্ভব নয়, তবে এমন একটা সময়ে এই দরবার, তুমি জানো যে গতকালই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটা চিঠি দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব, এবং সেখানে 8 দফা দাবি জানানো হয়েছে কেন এখন রাজ্যে উপনির্বাচন সম্ভব নয় বা করা উচিত নয় সেই বিষয়ে একটা মতামত জানিয়ে 8 দফা দাবি পেশ করেছে রাজ্য বিজেপির নেতৃত্ব। আর ঠিক তখনই আজকে, ঠিক তার পরের দিন, গতকালের কথা আমি বলছি, আর আজকে এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবারও দরবার। তুমি জানো যে একদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে যখন 33% কোভিড রেট ছিল তখন এই রাজ্যে 8 দফার নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন। এখন কোভিডের রেট নাকি 3%, তাহলে কেন উপনির্বাচন হবে না? অন্যদিকে রাজ্য বিজেপির তরফ থেকে যে চিঠি কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে, সেখানে তারা বলছে যে কেন উপনির্বাচন হবে, এমন প্রয়োজনীয় তো কিছু নয়। যেখানে কোভিডের কারণ দেখিয়ে 122টি পুরসভায় নির্বাচন আটকে রেখেছে রাজ্য সরকার, তাহলে কেন উপনির্বাচন নিয়ে এত মাথা ব্যথা? উপনির্বাচন নিয়ে যে চাপানুতো তৃণমূল এবং বিজেপি, সেটা অব্যাহত থাকলে এরই মাঝে আরো একবার নির্বাচন কমিশনের দরবার হয়ে গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই দরবারের কি ফল মেলে সেদিকে নিশ্চিতভাবে আমাদের চোখ থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ রেনেসা। চলে আসবো পরবর্তী খবরে, চোখ রাখবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এবার বলে দিলেন যে রাজ্যে যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই, এবং চিকিৎসকের অভাব ঢাকতে কোয়াক বা হাতুড়ে ডাক্তাররাই এই মুহূর্তে ভরসা রাজ্য সরকারের। জেনে নেব আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে কথা বলে। ভাস্কর, কতজন ডাক্তার প্রয়োজন ততজন ডাক্তার কিন্তু এই মুহূর্তে রাজ্যে নেই। তাই মূলত গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসার জন্য কয়েক ডাক্তারদের ব্যবহার করার কথা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এবং অবশ্যই এখানে কিন্তু একাধিক প্রশ্ন থাকবে অনির্বাণ, যে এই মুহূর্তে রাজ্যে ঠিক কতজন কয়েক ডাক্তার রয়েছে, অর্থাৎ হাসপাতাল ডাক্তার কতজন রয়েছেন। এবং এর আগে আমরা কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শুনেছিলাম, যে বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক একেবারেই ভাস্কর, আমরা শুনে নেব এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে আমাদের ডাক্তারদের অভাব আছে, ডাক্তার চাইলেও পাওয়া যায় না, কারণ ডাক্তারটা ট্রেনিং নিয়ে তারপরে আসতে হয়। সেই জন্য আমরা যেটা ঠিক করেছি, যেমন কোয়াক ডাক্তারদের আমরা একটা কাজে লাগিয়েছি। আপনারা জানেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে নোবেল প্রাইজটা পেয়েছেন কোয়াক ডক্টরের উপরে কাজ করে ম্যাক্সিমামটা, এবং ওটা আমার আইডিয়া ছিল যে কোয়াক ডক্টর যারা, তাদের ডাক্তার হিসেবে নয় কিন্তু প্রাইমারি হেলথ সেন্টারের কিছু গাইডলাইন্স দিয়ে তাদের যদি গ্রামে গ্রামে কাজ করানো যায়, প্রাইমারি হেলথটা দেখানো যায়। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। এরপরে সোজাসুজি চোখ রাখুন স্বর্ণালীর সঙ্গে, সোজাসুজি স্বর্ণালী।